বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। নিশ্চয়ই তোমরা অবগত আছো বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ববাসী আতঙ্কিত। সেই কারণে বাংলাদেশ সহ সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তাই বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের ব্যবস্থাপনায় ইতিপূর্বে অনলাইন ক্লাস চালু করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আমি অনলাইন ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা প্রথম বর্ষের 11 শ্রেণীর ছাত্রছাত্রী, যেহেতু কলেজ বন্ধ আছে সেহেতু তোমরা অনলাইনে ভিডিও ক্লাসগুলো যতভাবে দেখবা, তাহলে তোমরা মোটামুটি ধারণা পাবা আর বইয়ের সাথে তোমরা নিজেদেরকে মেলাই ধরবা। তা অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করা যাক। ওয়েলকাম টু অল। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, শিক্ষক পরিস্থিতি হিসেবে আমার ছবি দেয়া আছে। কাজী আবু নাঈম, প্রভাষক ব্যবস্থাপনা, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। মোবাইল নাম্বার 01-720549682। ইমেল নাম্বার kaziabunaim@gmail.com। নেক্সট আমরা জানব পাঠ পরিচিতি। বিষয় ব্যবস্থাপনা, পত্র প্রথম, বিষয় 277 অধ্যায় প্রথম, ব্যবসায়ের মৌলিক ধারণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠ পরিস্থিতি সম্পর্কে জানলাম। নেক্সট আমরা জানব শিকন ফল। ব্যবসার ধারণা বলতে পারবে, ব্যবসার বৈশিষ্ট্য কী তা বলতে পারবে, ব্যবসার বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করতে পারবে। আজকের পাঠ শ্রেণী একাদশ, সময় 9টা 30, বার সোমবার, ব্যবসার বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ সম্পর্কে জানতে পারলাম। নেক্সট আমরা জানব এখানে দুইটি ছবি আমরা দেখতে পাচ্ছি। কিছু কাপড় সাজানো আছে। দুইটা মেয়ে ছেলে তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অর্থাৎ কাপড় নেয়ার জন্য দোকানদারের সাথে কথোপকথন বলছে এবং প্রয়োজনীয় পণ্যটি নেওয়ার জন্য তারা অর্থের বিনিময়ে পণ্য হস্তগত করার ব্যবস্থা নিচ্ছে। পরবর্তী একটি ছবিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তির সাথে কথোপকথন বলছে, আর এটি পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় সংক্রান্ত আলাপ আলোচনা করছে। আর এ থেকে আমরা ব্যবসার ধারণাটা বুঝতে পারলাম। নেক্সট আমরা জানবো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসার বৈশিষ্ট্য কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসার বৈশিষ্ট্য জানার জন্য আমাদের আগে জানতে হবে সেটা হচ্ছে ব্যবসা কি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যাবতীয় বৈধ কাজের সমষ্টি হলো ব্যবসা।
আর বৈশিষ্ট্যর কতগুলো গুণাবলী যা ব্যবসার জন্য অনুকূল বা প্রতিকূল প্রভাব বিস্তার করে, ব্যবসার উন্নতি বা অবনতি সাধন করে, সেটাই হচ্ছে ব্যবসার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য সাধারণত কতগুলো গুণাবলী থাকে, আর সেই গুণাবলী প্রতিকূল হবে আবার অনুকূল হবে, এই মিলিয়েই বৈশিষ্ট্য, আর সেটি ব্যবসার জন্য। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা ব্যবসার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম। নেক্সট আমরা জানব ব্যবসার বৈশিষ্ট্য সমূহ। প্রিয় শিক্ষার্থী, ব্যবসার যে বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রথম আছে 1. মুনাফা অর্জনের লক্ষ্যে, 2. আইনগত বৈধতা, 3. আর্থিক মূল্য, 4. উপযোগ সৃষ্টি, 5. উদ্যোগ গ্রহণ, 6. ঝুঁকি ও অনিশ্চয়তা, 7. পণ্য ও সেবা উৎপাদন, 8. পণ্য ও সেবা বন্টন, 9. ক্রয় বিক্রয় পৌনঃপুনিকতা, 10. নমনীয়তা, 11. স্বাধীন পেশা বা বৃত্তি, সর্বশেষ এবং সেবামূলক মনোভাব 12। প্রিয় শিক্ষার্থী, এইগুলো হচ্ছে ব্যবসার বৈশিষ্ট্য। তা আমরা এগুলো একটু ভিডিও স্ক্রিনের মধ্যে দেখি, ব্যবসার বৈশিষ্ট্য পয়েন্টগুলো কি বলা আছে। 1. মুনাফা অর্জনের লক্ষ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মুনাফা অর্জনের লক্ষ্যে ব্যবসা কার্যক্রম পরিচালিত নিয়ন্ত্রণ হয়ে থাকে। মুনাফা ছাড়া কোনো মতে ব্যবসা করা যায় না, কারণ বিনা লাভে কেউ কোনো কিছু করে না, করবও না। তা সে আলোকে আমরা দেখি কি বলা আছে মুনাফা অর্জনের লক্ষ্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ক্রয় বিক্রয় মূল্যের পার্থক্য হলো মুনাফা, আর এটি ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য। মুনাফাবিহীন কোনো কাজকে ব্যবসা বলা যায় না। আর্থিক ক্ষতির সম্ভাবনা হলো ঝুঁকি, ঝুঁকি নিয়ে ব্যবসা করে মুনাফা অর্জন করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে মুনাফা অর্জনের লক্ষ্যে যে বিষয়টা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে কি, ক্রয় বিক্রয় মূল্যের পার্থক্য হলো মুনাফা, আর এটি ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য। মুনাফাবিহীন কোনো কাজকে ব্যবসা বলা যাবে না। আর্থিক ক্ষতির সম্ভাবনা হলো ঝুঁকি, ঝুঁকি নিয়ে ব্যবসা করে মুনাফা অর্জন করতে হয়। তাহলে আমরা মুনাফা অর্জনের লক্ষ্যে যে কাজটি করাই সেটা হচ্ছে ব্যবসা। এটা আমরা নিঃসন্দেহে আমরা বুঝতে পারলাম যে মুনাফা ছাড়া কোনো ব্যবসা হতে পারে না। নেক্সট, আইনগত বৈধতা। ব্যবসার অন্যতম দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আইনগত বৈধতা। আইনগত বৈধতা বলতে ব্যবসা করার জন্য সরকার থেকে যে অনুমতি গ্রহণ করা হয় তাকে বোঝায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আবারও বলছি, তোমরা একটু মনোযোগ শোনার চেষ্টা করো। আইনগত বৈধতা বলতে ব্যবসা করার জন্য সরকার থেকে যে অনুমতি গ্রহণ করা হয় তাকে বোঝায়। যেমন এক মালিকানা ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স, ইউনিয়ন পরিষদ, অংশীদার ব্যবসা করার জন্য চুক্তিপত্র, চুক্তি আইন, যৌথমূল ব্যবসা করার জন্য কোম্পানি আইন ইত্যাদি। এইগুলো আছে ব্যবসা করার জন্য সরকার থেকে যে অনুমতিপত্র গ্রহণ করে ব্যবসা কার্যক্রম পরিচালনা নিয়ন্ত্রণ করতে হয়, সেটি হচ্ছে ব্যবসার আইনগত বৈধতা। আইনগত বৈধতা না থাকলে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান ব্যবসা করতে পারে না। যদিও অর্থ নিয়ে যদি কেউ কোনো ব্যবসা করে সরকারের অনুমতি ছাড়া, সেটি ব্যবসা হবে, সে ব্যবসার নাম হবে অবৈধ চোরা কারবারি। যেমনটা করে থাকে ভারতের থেকে পণ্য আনা নেওয়া করে স্মাগলার বা স্মাগলিং বা চোরা কারবারি ব্যবসা। এটি সরকার কর্তৃক কোনো আইনগত বৈধতা বা স্বীকৃতি নাই, তাই এটি চোরা কারবারি। সরকার
যে কোনো সময় যে কোনো মুহূর্তে আইনের আওতায় ফেলে তাদেরকে বিচারের দ্বারস্থ করতে পারে। আর এটি কোনো আইনগত বৈধতা নেই। তাই ব্যবসা হতে গেলে অবশ্যই আইনগত বৈধতা থাকা জরুরি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, নেক্সট আমরা জানব আর্থিক মূল্য। ব্যবসার বৈশিষ্ট্য অন্যতম তৃতীয় পয়েন্ট হচ্ছে আর্থিক মূল্য। অর্থ ছাড়া কোনো কিছু করা যায় না, যেমন তেমনি অর্থের মূল্য নির্ধারণ ছাড়া কোনো কিছু হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাই আমরা আর্থিক মূল্য দ্বারা যে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে আর্থিক মূল্য হলো এমন একটি ব্যবস্থা যা একটি পণ্য নির্দিষ্ট দামে থাকবে এবং ট্রেডের মাধ্যমে অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে বিনিময় হবে। ইহা ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য। পণ্য উৎপাদন করার পর তার যথাযথ মূল্য নির্ধারণ করে বিক্রয় করা হয়, আর সেটি হচ্ছে আর্থিক মূল্য। প্রিয় শিক্ষার্থী, এখানে উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারবো, যেমন গুঁড়োর সমান 1 কেজি প্যাকেটের দাম 80 টাকা, ইহাকে আর্থিক মূল্য বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদনকারীর উৎপাদনকৃত পণ্য যথাভাবে ভোগের জন্য তৈরি করা হয়। এই পণ্যটা আবার ক্রেতা সাধারণ কাছে বিক্রয় করার জন্য একটি মান নির্ধারণ করে, যেমন 1 কেজি সাবান গুঁড়ো প্যাকেট করে সেইটার প্রতি কেজি মূল্য 80 টাকা দাম ধার্য করা হয়েছে। এই 80 টাকাটা হলো 1 কেজি মূল্যের আর্থিক মূল্য। আর এটি কি বলা হচ্ছে, অর্থের দ্বারা মান নির্ধারণ করে 1 কেজি গুঁড়ো সাবানের দাম 80 টাকা, আর এটি হচ্ছে আর্থিক মূল্য। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানব চার নম্বর পয়েন্ট, উপযোগ সৃষ্টি। আমরা জানি উপযোগ হচ্ছে কোনো কিছুর আকার, গুণ, রূপ পরিবর্তন করে অন্যভাবে তাকে আমরা ব্যবহার করে তা থেকে মানে উপকার পাবা, সুবিধা পাবা, এইটি হচ্ছে উপযোগ। তা আমরা দেখি উপযোগ সম্পর্কে কী বলা আছে। উপযোগ হলো কোনো কিছু পাইবার ইচ্ছা যার মধ্যে ব্যক্তির অভাব পূরণ হয়ে থাকে, আর এটি ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য। শিল্পের মাধ্যমে বস্তুর বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করে ভোক্তাদের অভাব পূরণ করে বিভিন্ন ব্যবসায়ীরা। ভোক্তা সাধারণ রুচি অভ্যাস প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এই প্রতিনিয়ত পরিবর্তন হওয়ার দরুন পণ্যের মান, গুণ ও আকার, আয়তনের পরিবর্তন করে উপযোগিতা সৃষ্টি করে ক্রেতা সাধারণ আকর্ষণ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আবার একটু বোঝানোর চেষ্টা করছি। উপযোগ হলো কোনো কিছু পাইবার ইচ্ছা যার মাধ্যমে ব্যক্তির অভাব পূরণ হয়ে থাকে, আর এটি ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য। শিল্পের মাধ্যমে বস্তুর বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করে ভোক্তাদের অভাব পূরণ করে বিভিন্ন ব্যবসায়ীরা। তাহলে বিভিন্ন ব্যবসায়ীরা ভোক্তা ক্রেতা সাধারণের পণ্যের গুণ, আকার, রূপ পরিবর্তন করে উপযোগ সাধন করে, ক্রেতা সাধারণ আকর্ষণ করে উপযোগ সৃষ্টির মাধ্যমে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব ব্যবসার বৈশিষ্ট্য অন্যতম 5 নম্বর পয়েন্ট হচ্ছে উদ্যোগ গ্রহণ। উদ্যোগ গ্রহণ ছাড়া কোনো কাজ হতে পারে না। সেটা হচ্ছে কি, পরিকল্পনা উদ্ভাব তা বাস্তবায়ন করার স্বাধীন চিন্তা ভাবনা করা হলো উদ্যোগ গ্রহণ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিকল্পনা উদ্ভাব করা তা বাস্তবায়ন করার স্বাধীন চিন্তা ভাবনা হলো উদ্যোগ গ্রহণ বলে। ইহা ব্যবসায় একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উদ্যোগ গ্রহণের ফলে ব্যবসায়ীরা নতুন নতুন পণ্য সৃষ্টি করে ক্রেতা সাধারণকে আকর্ষণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তাহলে আমরা কি বললাম? উদ্যোগ গ্রহণ হচ্ছে কোনো কাজ করা একটি স্বাধীন চিন্তা ভাবনা, যা বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করে কাজে দেখাই দিতে হবে, হ্যাঁ আমি এটা করতে পেরেছি বা করেছি, এবং তার ফলাফল বা আউটপুট আমরা ভোগ করতেছি বা করব। এই ধরনের মন মানসিকতা নিয়ে কোনো কাজের এগিয়ে যাওয়া, বাস্তবায়ন করা, সেটা হচ্ছে উদ্যোগ গ্রহণ। তাই বলা হচ্ছে পরিকল্পনা উদ্ভাব। আমাকে অবশ্যই পরিকল্পনা করতে হবে, সেই পরিকল্পনা বাস্তবায়ন করা। স্বাধীন চিন্তা ভাবনা করা মানে স্বাধীন বলতে নিজের ইচ্ছা, আবার দেশের প্রচলিত নিয়ম নীতি মধ্যে থেকে কাজ করতে হবে। তাই এটি ব্যবসার নতুন বৈশিষ্ট্য। উদ্যোগ গ্রহণের ফলে ব্যবসায়ীরা নতুন নতুন পণ্য সৃষ্টি করে ক্রেতা সাধারণকে আকর্ষণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। নেক্সট, ঝুঁকি ও অনিশ্চয়তা। প্রিয় শিক্ষার্থী, ঝুঁকি ও অনিশ্চয়তা ব্যবসার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঝুঁকি ও অনিশ্চয়তা ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য। ঝুঁকি ছাড়া মুনাফা অর্জন করা যায় না। বিপদ আছে যেন কোনো কাজে এগিয়ে যাওয়া হলো ঝুঁকি, কিন্তু ব্যবসায় ঝুঁকি হলো আর্থিক ক্ষতির সম্ভাবনাকে বোঝায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে একটি জিনিস ভালো করে বুঝতে হবে, মানুষের জীবন সর্বদা বিপদের মধ্যে নিমজ্জিত। তারপরেও মানুষ কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকে না। কাজের জন্য কোনো না কোনোভাবে মানুষকে বাইরে হতে হয়। তারপরেও মানুষ কাজ করে, আবার বিপদে পড়ে, কাজ করে, আবার বিপদ থেকে মুক্ত হয়, কাজ করে, বিপদ থেকে মুক্ত হয়ে আবার কাজ করে। এই যে মানুষের প্রতিনিয়ত ঝুঁকি বা অনিশ্চয়তা, এটা মানুষকে সাথে নিয়ে চলতে হবে। তাই ব্যবসায়িক ক্ষেত্রে বলা হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয় ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য। ঝুঁকি ছাড়া মুনাফা অর্জন করা যায় না। বিপদ আছে জেনে কোনো কাজ এগিয়ে যাওয়ার নাম হচ্ছে ঝুঁকি, কিন্তু ব্যবসায় ঝুঁকি হতে হবে, আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকতে হবে, তা নাহলে ব্যবসা ঝুঁকি হবে না। যেমন আমরা বলতে পারি প্রতি কেজি পেঁয়াজ 20 টাকা দরে 1 টন পেঁয়াজ ক্রয় করা হলো, কিন্তু বিক্রয় 15 টাকা কেজি দামে, 5 টাকা কেজিতে কম হওয়ায় আর্থিক ক্ষতি। আর এই ঘটনা হতে পারে, আবার নাও পারে, তাই অনিশ্চয়তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, উদাহরণ হিসেবে বললাম যে প্রতি কেজি পেঁয়াজ কেনা হলো 20 টাকা, কিন্তু বিক্রয় করা হচ্ছে 5 টাকা। তাহলে 1 টন পেঁয়াজে 5 টাকা করে আমার যে কম বিক্রি, এই কম বিক্রয়টাকেই বলে আর্থিক ক্ষতি, আর এটাই ঝুঁকি। আর এই যে পেঁয়াজটা আমি কড়াই করলাম, কড়াই করে 5 টাকা কম হইল, কিন্তু এই কমটা আবার নাও হতে পারে, আর না হওয়ার জন্য অনিশ্চয়তা। তাই ঝুঁকি অনিশ্চয়তার সাথে সাথে মানে অবস্থান করে। যেমন বিপদ হতে পারে, নাও হতে পারে। বিপদ হলে ঝুঁকি, আর না হলে অনিশ্চয়তা। তাই এই যে পেঁয়াজ 20 টাকা দামে কিনে যদি পেঁয়াজটা যদি আমি 25 টাকা বিক্রি করতাম, তাহলে অনিশ্চয়তা ঘটতো না। আর সেক্ষেত্রে অনিশ্চয়তা ঘটে গেছে বলে ঝুঁকি, আর না ঘটলে অনিশ্চয়তা। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। পণ্য সেবার বন্টন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানুষের অভাব ও রুচি বিভিন্ন ধরনের। এই ভিন্নতার জন্য ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের পণ্য সেবা উৎপাদন করে। ইহা ব্যবসার একটি অন্যতম বৈশিষ্ট্য। প্রাকৃতিক সম্পদ আহরণ করে তার শিল্পের মাধ্যমে বিভিন্ন উপযোগ সৃষ্টি করে পণ্যের পরিবর্তন করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি বা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে কি পণ্য ও সেবা বন্টন। মানুষের রুচি অভ্যাস যেহেতু পরিবর্তন হচ্ছে, তাই ক্রেতা সাধারণ রুচি অভ্যাস
কে সামনে রেখে তাদের চাহিদা মাফিক পছন্দ মাফিক পণ্য উৎপাদন করে ক্রেতা সাধারণ ভোক্তা সাধারণের মাধ্যমে বিক্রয়ের মাধ্যমে হস্তান্তর করা হচ্ছে পণ্য সেবার বন্টন। আর এটি ব্যবসার জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেবা পণ্য বন্টন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টা আমাদেরকে একটু ভালো করে মাথা নিয়ে চিন্তা করতে হবে। পণ্য সেবা উৎপাদন, আমরা পণ্য উৎপাদন করি ক্রেতা সাধারণ ভোক্তা সাধারণ জন্য। সেটি যদি তাদের পছন্দ মাফিক রুচিশীল না হয়, তাহলে সে পণ্য যথাভাবে বিক্রয় হবে না। তাই ক্রেতা সাধারণের রুচি ও পছন্দ যাচাই বাছাই করে সেই মানে পণ্য উৎপাদন করে বিক্রয়ের মধ্যে সেবা বিলি বন্টন করা হয়। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানব পণ্য ও সেবা বন্টন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পণ্য বা সেবা বিনিময় হস্তান্তর করাকে পণ্য বিনিময় বোঝায়। আর এটি সাধারণত ক্রয় বিক্রয়ের মাধ্যমে প্রকাশ পায়। ইহা মুনাফা অর্জনের অন্যতম ব্যবস্থা। যেমন ক্রয় মূল্য 50 টাকা আর বিক্রয় মূল্য 70 টাকা, মুনাফা 20 টাকা। তাই পণ্য সেবা বন্টন করা হলো পণ্যের মালিকানা পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পণ্য বা সেবা বন্টন করি ক্রয় বিক্রয় প্রক্রিয়ার মাধ্যমে। উৎপাদনকারীর উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোগকারীর কাছে পৌঁছানোর ক্ষেত্রে যাবতীয় কার্যের সমষ্টি হচ্ছে বাণিজ্য। বাণিজ্যের মাধ্যমে সাধারণত পণ্য ও সেবা বন্টন হয়ে থাকে। আর বাণিজ্যতা প্রকাশ পায় ক্রয় বিক্রয়ের মাধ্যমে। তাই আমরা উদাহরণ যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, ক্রয় মূল্য 50 টাকা, বিক্রয় মূল্য 70 টাকা, মুনাফা 20 টাকা। তাই পণ্য সেবা বন্টনের মাধ্যমে পণ্যের মালিকানা পরিবর্তন করে পণ্য সেবা বন্টন করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা পণ্য বা সেবা বন্টন সম্পর্কে বুঝতে পেরেছি। নেক্সট, ক্রয় বিক্রয় পৌনঃপুনিকতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রয় এবং বিক্রয় আর পৌনঃপুনিকতা, যে ঘটনা বারবার ঘটতে থাকে একের পর এক সেইটা হচ্ছে পৌনঃপুনিকতা। আর ক্রয় বিক্রয় যেহেতু বারবার হয়, তাই বলা হচ্ছে ক্রয় বিক্রয়ের পৌনঃপুনিকতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখি ক্রয় বিক্রয় পৌনঃপুনিকতা ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ইয়া ব্যবসার মূল সত্য উপাদান বা ক্রয়ের মাধ্যমে পণ্যের যোগান দেওয়া, বিক্রয়ের মাধ্যমে পণ্যের হ্রাস করা। আর এই কাজটি একজন ব্যবসায়ী বারবার করতে হয়, এ থেকে মুনাফা সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে জিনিসটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে কি, ক্রয় বিক্রয় পৌনঃপুনিকতা ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য। ইয়া ব্যবসার মূল সত্য উপাদান বা ক্রয়ের মাধ্যমে পণ্যের যোগান দেওয়া হয়, বিক্রয়ের মাধ্যমে পণ্যের হ্রাস করা হয়। আর এই কাজটি একজন ব্যবসায়ী বারবার করতে হয়, এর থেকে মুনাফা অর্জন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদনকারী উৎপাদন পণ্য বা অন্য কোনো স্থান থেকে পণ্য ক্রয় করে তা বিক্রয়ের মাধ্যমে ক্রেতা সাধারণকে বন্টন করা হয়। আর এটি ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্যের পৌনঃপুনিকতা সৃষ্টি হয়। এইভাবে ক্রেতা বিক্রেতার মাধ্যমে বারবার যে লেনদেন হয় সেইটি হচ্ছে ক্রয় বিক্রয়ের পৌনঃপুনিকতা। আর এ থেকে একজন দোকানদার বা উৎপাদনকারী বা ব্যবসায়ী মুনাফা অর্জন হয়ে থাকে। নেক্সট আমরা জানার চেষ্টা করব নমনীয়তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই জিনিসটা একটু বুঝতে হবে। নমনীয়তা হচ্ছে পরিবর্তন পরিমার্জন করে
কোনো জিনিসকে সংশোধন আনা, সেটা হচ্ছে নমনীয়তা। নমনীয়তা ব্যবসার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মানুষের রুচি ও অভ্যাসে সর্বদা পরিবর্তন হচ্ছে, সেই বিষয়ে বিবেচনা করে ব্যবসায়ীদের কাজ করা। যে কোনো সময় যে কোনো বিষয় পরিবর্তন করে ভোক্তাদের পছন্দ মাফিক পণ্য তৈরি করা হলো নমনীয়তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এমন কোনো পণ্য সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে যা পরিবর্তন করা যাবে না বললে হবে না। কারণ ক্রেতা সাধারণ ভোক্তা সাধারণত ঠিক মতন যদি তা থেকে উপযোগিতা বা সুবিধা না পায়, তাহলে সে পণ্য কখনো ক্রেতা সাধারণ ভোক্তা সাধারণ করাই করবে না। তাই পণ্যের পরিবর্তন এনে নমনীয়তা আনয়ন করে ক্রেতা সাধারণ ভোক্তা সাধারণ রুচিভাবকে তৈরি করা হচ্ছে নমনীয়তা। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানব স্বাধীন পেশা বা বৃত্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, স্বাধীন পেশা বা বৃত্তি, এখানে আমাদের একটু বলার দরকার হচ্ছে পেশা বা বৃত্তি দুই ধরনের, একই একটু পার্থক্য, সে বিষয়টা আমরা একটু জানি। স্বাধীন পেশা বা বৃত্তি ব্যবসার একটি মৌলিক বৈশিষ্ট্য। অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করে কোনো কাজের জীবিকা অর্জন করাকে বলে পেশা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা একটু জানার চেষ্টা করি পেশাটা কি। স্বাধীন পেশা বা বৃত্তি ব্যবসার একটি অন্যতম বৈশিষ্ট্য। অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করে কোনো কাজের জীবিকা অর্জন করাকে বলে পেশা। এরপরে আসছে বৃত্তি, আর স্বল্প প্রশিক্ষণ নিয়ে কোনো কাজের জীবিকা অর্জন করাকে বলে বৃত্তি। প্রিয় শিক্ষার্থী, ইহা একান্ত ব্যক্তিগত হওয়ায় ব্যবসায়ী যে কোনো বিষয় সে নিজেই পরিচালনা করে থাকে, অন্যদের নিকট তার কোনো জবাবদিহি করা লাগে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি যে কথা তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্বাধীন পেশা ব্যক্তি এমন একটি ব্যবস্থা, কোনো শিক্ষিত বা অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশেষ জ্ঞান অর্জন করে কোনো কাজে জীবন জীবিকা নির্বাহ করাকে বলে পেশা। যেমন ডাক্তার মেডিকেল কলেজ থেকে শিক্ষা লাভ করে ডাক্তারি করছে, সেটা হচ্ছে পেশা, আর তার মধ্যে জীবন জীবিকা অর্জন করতেছে। তেমনিভাবে বৃত্তি হচ্ছে স্বল্প প্রশিক্ষণ নিয়ে জীবন জীবিকা নির্বাহ করা, সেটা হচ্ছে বৃত্তি। পেশা যিনি ব্যক্তি অবস্থান করতে তিনি জীবন জীবিকা নির্বাহের জন্য, সেক্ষেত্রে পেশা। আবার বৃত্তি হচ্ছে তিনিও স্বল্প প্রশিক্ষণ নিয়ে জীবন জীবিকা নির্বাহ, সেটা হচ্ছে বৃত্তি। পার্থক্য একটি, দুইজন কিন্তু জীবন জীবিকা নির্বাহ কাজে নিয়োজিত। আর এটি যখন একান্ত ব্যবসায়ী মনোভাব নিয়ে কাজ করা হবে, তখন স্বাধীন পেশা বা বৃত্তি ব্যবসায়ীর অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কাজ করবে। তা নাহলে এটা ব্যবসা স্বাধীন পেশা বা বৃত্তি হিসেবে ব্যবহার হবে না। কারণ এর থেকে মুনাফা তাকে অর্জন করতেই হবে। মুনাফা যদি না থাকে তাহলে সেটা ব্যবসা হিসেবে, পেশা বা বৃত্তি হিসেবে আমাদের মাঝে প্রতীয়মান হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানার চেষ্টা করব সেবামূলক মনোভাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেবামূলক মনোভাব ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য। বস্তুগত বা অবস্তুগতভাবে ব্যবসায়ী কর্তৃক গ্রাহকদের যে সুবিধা প্রদান করা হয় তা হলো সেবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি সেবাটা কি। সেবামূলক মনোভাব নিয়ে ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য। বস্তুগত বা অবস্তুগতভাবে ব্যবসায়ী কর্তৃক গ্রাহকদের যে সুবিধা প্রদান করা হয় তাকে সেবা, তাহলে সেবা। যেমন সঠিক সময়ে সঠিক পণ্য প্রদান করা, গ্রাহকদের জন্য সর্বক্ষণিক দোকান খুলে রাখা,
বিক্রয়ের পরে সেবা প্রদান করা ইত্যাদি হচ্ছে সেবা হলো মনোভাবের কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি আমরা এই যে পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করলাম আমরা বুঝতে পেরেছি। একটু বই পড়লে আমরা নিজেদের মতন করে মেলায় ধরতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মূল্যায়ন হিসেবে আমি এভুলেশন ব্যবসা কেন করা হয়, ব্যবসার ক্ষেত্রে ঝুঁকির বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি যদিও তোমরা উত্তর করতে পারবে, তারপরও আমি চেষ্টা করব তোমাদের উত্তরটা করে দেওয়ার জন্য। আমি যে জিনিসটা তোমাদের মাঝে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যবসা কেন করা হয়। ব্যবসা দুইটো কারণেও ব্যবসা করা হয়। একটা হচ্ছে একান্ত ব্যক্তিগত উদ্দেশ্য মনোপার্জনের জন্য ব্যবসা করা হয়, আর সাথে সাথে ক্রেতা সাধারণ ভোক্তা সাধারণ তাদের বিভিন্ন সুযোগ সুবিধা জনকল্যাণমূলক কাজের মধ্যে দিয়ে জনসাধারণ উপকার পেয়ে থাকে ইত্যাদি বিষয়ের জন্য ব্যবসা করা হয়। তাহলে আমরা বললাম কি ব্যবসা কেন করা হয়। ব্যবসা করা হয় মুনাফা অর্জনের উদ্দেশ্য ব্যবসা করা, পাশাপাশি জনসাধারণ ক্রেতা সাধারণ ভোক্তা সাধারণ তার থেকে যেন যথাভাবে উপকার পেয়ে উপকৃত হয়, সেই কারণে ব্যবসা করা হয়। পরবর্তী প্রশ্ন, ব্যবসার ক্ষেত্রে ঝুঁকির বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ঝুঁকি এমন একটি ব্যবস্থা যা ব্যক্তির যান ও মাল ক্ষতির বিপক্ষে এক ধরনের বীমা কোম্পানি বা ব্যবসায়ী হিসাবে অবস্থান করতেছে। তারা ক্ষতিপূরণের চুক্তি হিসেবে ক্ষতিপূরণ করতে আগ্রহী, সেটি হচ্ছে বীমা। তা ঝুঁকির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি আমরা বলবো কি আর্থিক ক্ষতির সম্ভাবনা হচ্ছে ঝুঁকি এড়াইয়ানোর জন্য বা ঝুঁকি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বীমা কোম্পানি নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে ক্ষতির বিপক্ষে ক্ষতিপূরণ করার জন্য তারা সর্বদা ব্যবসায়ীদের মাঝে অবস্থান করতেছে। এভাবে ঝুঁকি মোকাবেলা করার জন্য বীমা কোম্পানি আগ্রহী সর্বদা অপেক্ষা করছে, যদি ব্যবসায়ীরা তাদের সাথে নির্দিষ্ট পিরিয়ডগুলি চুক্তিতে আবদ্ধ হয়। তাহলে আমরা ঝুঁকির ক্ষেত্রে কী বললাম, ঝুঁকি হচ্ছে আর্থিক ক্ষতির সম্ভাবনা, আর আর্থিক ক্ষতির সম্ভাবনা যদি ক্ষতি হয়ে থাকে তাহলে বীমা কোম্পানির চুক্তি আবদ্ধ ক্ষতিপূরণ করবে, আর যদি ক্ষতি না হয়ে থাকে তাহলে ক্ষতিপূরণ করবে না। এইভাবে আমরা ঝুঁকির ক্ষেত্রে বর্ণনা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আশা করি মূল্যায়ন হিসেবে ব্যবসা কেন করা সেটা আমরা বুঝতে পারলাম। ব্যবসার ক্ষেত্রে ঝুঁকির বর্ণনাটা কী সেটা আমরা জানতে পারলাম। নেক্সট আমরা জানার চেষ্টা করব বাড়ির কাজ, হোম ওয়ার্ক। শিল্পের আওতা সমূহ কি, ব্যবসায়ী গুরুত্ব কি কি আমরা বাড়িতে একটু দেখার চেষ্টা করব। আশা করি তোমরা সেটা সুন্দর করে করতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এরপর আমরা জানব সহায়ক বই, বুকস, রেফারেন্স, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট পার্ট, ফার্স্ট পেপার, অক্ষরপাত্র প্রকাশনী, লেখক মোহাম্মদ শরীফুল ইসলাম ও হযরত আলী, দি যমুনা পাবলিশার্স, লেখক মোহাম্মদ খালেকুজ্জামান,
লেকচার পাবলিশার্স লিঙ্ক, লেখক নাম ডাক্তার বিপ্লব কুমার মজুমদার। অক্ষরপত্র প্রকাশনীর বই আমরা ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছি। প্রথম পত্র, দ্বিতীয় পত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায় ব্যবসার বৈশিষ্ট্য নিয়ে যে বিষয়গুলো আলোচনা করলাম। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছো, দেখেছো এবং ভিডিওটা বারবার দেখার চেষ্টা করবা, যেহেতু কলেজ বন্ধ, অনলাইন ক্লাসের মাধ্যমে সব কিছু হচ্ছে। তা অনলাইন ক্লাসগুলো সব স্যারেদের ক্লাসগুলো দেখবা, শুনবা, বুঝবা। আর স্যারেরা যেসব বইগুলো তোমাদের জন্য করার জন্য বলছে, সেই বইগুলো তোমরা লাইব্রেরি থেকে সংগ্রহ করবা, করে বাড়িতে একটু পড়বা। একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে হবে না। আর যদি বাইরে হইতে হয় তো স্বাস্থ্যবিধি মেনে মাস্কটা সাথে নিয়েই বাইর হবা। আল্লাহ তোমাদের সকলে মঙ্গল করুক, এই কামনা করি আজকের পাঠদান শেষ করছি। আল্লাহ হাফেজ।